এবার পাবনায় সড়কে গাছের গুড়ি ফেলে অন্তত ২০ যানবাহনে লুটপাট, কীর্তিনাশা নদীতে ডাকাতের গুলিতে আহত ৪, জনতার পিটুনিতে নিহত ২। তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। ট্রলার দেওয়া জাহাজ দেওয়া আটকানো হয়েছে। আটকানোর পরে ওরা মনে করেন গুলি এবং ককলেট সরছে। বগুড়ায় ডিভোর্সের জেরে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত রুবেল, তদন্ত করছে পুলিশ। কুমিরা সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ফেরি সার্ভিস, সমুদ্রযাত্রায় দুর্ভোগ কমার আশা দ্বীপবাসীর, কৃষি, অর্থনীতি, পর্যটনের সম্ভাবনার হাতছানি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। এবার পাবনায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে অন্তত ২০টি যানবাহন ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে সাঁথিয়া বেড়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ডাকাত গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে, তারপর দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করা হয়, চালানো হয় লুটপাট, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান মালামাল। পুলিশ বলছে, ডাকাতির সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, ডাকাতির ঘটনার বিষয়ে আর কি তথ্য রয়েছে? জড়িতদের বিষয়ে কি বলছে পুলিশ? দেবাশিস, আসলে আমি রয়েছি এই মুহূর্তে পাবনা সাঁথিয়া বেড়া মহাসড়ক আঞ্চলিক যে সড়কটিতে রয়েছে সেই সড়কে রয়েছে। আসলে পুলিশ যেটি বলছে, আমার সঙ্গে কথা হয়েছে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে, তিনি যেটি বলছেন যে আসলে তারা এখনো কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমার সঙ্গে কথা হয়েছে একজন প্রত্যক্ষদর্শী আব্দুল সালাম, যিনি গত রাতে সেই বেড়া থেকে ওয়াজ মাহফিল শেষে তিনি তার নিজ বাড়িতে ফিরছিলেন একটি মাইক্রোবাস যোগে, এবং ওই মাইক্রোবাসটিও কিন্তু সেই ডাকাতদের কবলে পড়ে। তার সেই প্রত্যক্ষদর্শী আব্দুল সালামের ভাষ্য মতে যে 2টার কিছুক্ষণ আগে থেকে সেই ডাকাত দল সেই আঞ্চলিক মহাসড়কে গাছের একটা গুড়ি ফেলে ডাকাতি শুরু করে, এবং তাদের সেই গাড়িটিও সেই ডাকাতদের কবলে পড়ে। এবং তার ভাষ্য মতে আসলে ডাকাত দলের সদস্যরা ছিল 10 থেকে 15 জন, এবং সবার হাতে ছিল দেশীয় অস্ত্র, এবং তার মতে সেই সড়কে তিনি 34টি গাড়ি গুনেছেন যেগুলো ডাকাতের কবলে পড়েছিলেন ডাকাত দল চলে যাওয়ার পরে, এবং তিনি বলছেন যে প্রত্যেকটি গাড়ি থেকেই সেই ডাকাত দলের সদস্যরা মোবাইল এবং অনেক ব্যবসায়ী ছিলেন, তাদের টাকা সব কিছু সর্বোচ্চ সে লুট করে ডাকাত দল নির্বিঘ্নে পালিয়ে যায়। এবং সকালে প্রশাসনের লোকজন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং পুলিশ যেটি বলছে যে আইনগত ব্যবস্থা অভিযোগ পেলে নেওয়া হবে। দেবাশিস, ধন্যবাদ কলিট যুক্ত হবার জন্য। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছেন 2 ডাকাত। এ সময় ডাকাত দলের ছোড়া হাত বোমা ও গুলিতে আহত হন 4 জন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এরই মধ্যে আহত 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সাথে গণপিটুনিতে গুরুতর আহত 5 ডাকাতকেও চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। মাঝরাতে নদীতে ডাকাত দলের হানা, জনগণ প্রতিরোধ গড়ে তুললে হাত বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি এলোপাতারি গুলি চালায় ডাকাতরা। এতে ক্ষুব্ধ হয়ে জনতা পিছু নেয় ডাকাত দলের। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর 2 পার। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেডে হানা দেয় একদল ডাকাত। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতরা স্পিডবোটে করে পালানোর চেষ্টা করে। শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় ট্রলার ও বালখেড দিয়ে ডাকাতদের গতিরোধ করা হলে স্থানীয়দের লক্ষ্য করে হাত বোমা ও এলোপাতারি গুলি ছোড়ে ডাকাতরা। আহত হয় 4 জন। আমরা মসজিদের মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ দেশীয় অস্ত্র নিয়ে বের হয়, এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। মাইকে শুনতে পাই আসি মুন্সিয়ার আইসা শুনতে পাই যে আমরা ওই যে আপনার ওই ট্রলার দেওয়া জাহাজ দেওয়া আটকানো হয়েছে। আটকানোর পরে ওরা মনে করেন গুলি এবং
বোমা ককলেট ককলেট সরছে সরার পরে ওখান না পরে ওরা বাঁচতে না পারে আবার পিছনে ব্যাক করছে, পিছনে ব্যাক করে হীরাবাড়ার ওই জায়গায় ধরা খাইছে। ডাকাতের থেকে গুলিবিদ্ধ হয়ে আমাদের 4 জন চিকিৎসা নিতে আসে 11টা থেকে 11:30টার মধ্যে। তার মধ্যে 2 জন গুরুতর ছিল, যাদের অনেকগুলো গুলির আঘাত ছিল, তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে আশপাশের বাসিন্দারা। ডাকাত দলের 7 জনকে আটকের পর দেয়া হয় গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পরে হাসপাতালে নেওয়া হলে 2 ডাকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ওই জনগণের হাত থেকে, এবং এর বাইরে আমরা খবর পেয়েছি আরও 2 জন আছে, তাদেরকেও আমরা নিয়ে আসতেছি। ডাকাতদের ছোড়া গুলিতে আহত 2 জন ভর্তি সদর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকি 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। এদিকে গণপিটুনিতে আহত বাকি ডাকাতদের অবস্থাও গুরুতর। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। বাংলাদেশ মিয়ানমার আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তায় উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন উপদেষ্টা। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থিরতা বেড়েছে, তাই সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়ার একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান উপদেষ্টা। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, ভারতীয় সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য যদি হত্যাকাণ্ড হয়, তাহলে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরও ভবিষ্যতে আইন মেনে ফেরত পাঠানোর ক্ষেত্রে আরও কঠিন হয়ে যাবে। সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমন, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা সহ সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আপনারা বিজিবির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করবেন। ভবিষ্যতেও খুব তাড়াতাড়ি আরও যেন ব্যাটালিয়ন এই বিজিবির সাথে যোগ হতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পুটিয়া সীমান্তে হয় এই ঘটনা। নিহত আলামিন দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বিজিবি জানায়, সীমান্তের কাঁটাতারের কাছে আলামিনকে দেখেই গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন তিনি। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলামিন। মরদেহ এখনও হস্তান্তর করেনি বিএসএফ। বগুড়ায় বিবাহ বিচ্ছেদের জেরে বাড়িতে ঢুকে প্রাক্তন স্ত্রী ও তার মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে সাব গ্রাম মধ্যপাড়ায় হয় এই হত্যাকাণ্ড। স্বজনদের ভাষ্য, নিহত সখিনার সাথে 1 মাস আগে রুবেলের বিবাহ বিচ্ছেদ হয়। এরই জেরে মধ্যরাতে বাড়িতে হাজির হয় প্রাক্তন স্বামী। ঘরে ঢুকে সখিনা ও তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে রুবেল পালিয়ে যায় অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে মারা যায় সখিনা। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার মায়ের। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তের পাশাপাশি অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের স্বজন ও পুলিশ আর কি কিছু জানিয়েছে? দেবাশিস, মর্মান্তিক এই যে জোড়া হত্যাকাণ্ড, এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত জেলা পুলিশ আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এই যে নিহত সখিনা, যার বয়স 35 বছর, তার প্রথম স্বামী বাদশা মিয়া, তার সঙ্গে কিন্তু আজ থেকে 7 বছর আগে তার ডিভোর্স হয়ে যায় এবং বাদশা মিয়াকে ডিভোর্সের পর 7 বছর আগে রুবেলকে কিন্তু সখিনা বিয়ে করেন এবং এরপরে তার সঙ্গে গত প্রায় 7 বছর ধরে সংসার ছিল। মাসখানেক আগে সখিনা আবারও রুবেলকে ডিভোর্স দিয়ে তার যে প্রথম স্বামী ছিলেন, যাকে তিনি ডিভোর্স দিয়েছিলেন বাদশা মিয়া, তাকে তিনি বিয়ে করেন। এটি মাসখানেক বা তার কিছু বেশি সময় আগের ঘটনা এবং এরপর থেকেই মূলত সখিনার সাথে রুবেলের একটা বিরোধের পরিস্থিতি তৈরি হয় এবং গত রাত্রে অর্থাৎ শুক্রবার মধ্যরাতের পর
সকিনার বাড়িতে কিন্তু রুবেল যান এবং তাকে ডিভোর্স দিয়ে আবারও প্রথম স্বামী বাদশাকে কেন বিয়ে করেছেন এই বিষয় নিয়ে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে রুবেল তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে সকিনাকে এবং এরপরে তাকে বাঁচাতে তার মা ওই বাসাতেই ছিলেন, সাবগ্রাম এলাকার সেই বাসাতে, আনোয়ারা বেগম, এবং তিনি যখন তাকে রক্ষা করতে যান সে সময় কিন্তু রুবেল তাকেও এলোপাথারি কোপাতে থাকে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে বা স্বজনরা যারা রয়েছেন এই নিহত দুজনের তাদের যে অভিযোগ সেই জায়গা থেকে কিন্তু এই পর্যন্তই আমরা তথ্য পেয়েছি। পুলিশ বলছে তারা আরো অধিকতর তদন্ত করছে দেবাশিস, এবং রুবেল এই ডিভোর্সের কারণে কি সকিনাকে হত্যা করলো নাকি অন্য কোনো কারণ আছে সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছে। দেবাশিস, ধন্যবাদ সুজন যুক্ত হবার জন্য। ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। সকালে উপজেলার রয়েরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ইউপি সদস্য আবুল সালে মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের পূর্ব বিরোধ ছিল। শুক্রবার রাতে 2000 পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে বাঁধের সংঘর্ষ, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। বেলা 12টা থেকে শুরু হয়েছে, 1 ঘন্টা চলবে পরীক্ষা। এবার চট্টগ্রামের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপ ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবার 4টি ইউনিট ও 3টি উপ ইউনিটে মোট 4,926টি আসনের বিপরীতে আবেদন করেছে 2,71,239 জন। সেই হিসেবে আসন প্রতি লড়বে 55 জন শিক্ষার্থী। রমজান শুরুর আগের দিন সারা দেশে চড়া নিত্যপণ্যের বাজার এবং এতে ক্ষুব্ধ ক্রেতারা। ভয়াবহ সংকট তৈরি হয়েছে বোতলজাত সয়াবিনে। উধাও বাজার থেকে বেড়েছে ছোলার দাম। 30 টাকার শসা এখন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। বেগুনের দামও দ্বিগুণ হয়ে 80 টাকার উপরে। বাড়তি ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে, সব ধরনের মাংসের দামও। এতে চরম ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। বাজার তদারকি আরও জোরালো করার দাবি জানিয়েছেন তারা। বিক্রেতারা যথারীতি পুরনো অজুহাত দেখাচ্ছেন, দাবি বাজারের সংকট। রমজান আসার আগে থেকেই তো সবকিছুর দাম বেড়ে গেছে, আর তেল তো অনেক দিন ধরেই আপনার পাওয়া যাচ্ছে না। এবার হয়তো আমরা আশা করছিলাম যে এবার এই সরকারের অধীনে হয়তো বা পূর্বের সরকারের মতন হবে না, কিন্তু আমরা তো একই চিত্র দেখছি দেশে। তেল দিচ্ছে না, ট্রাক ভরে তেল যায়, আমাকে চাইলে একটা তেল দেয় না। আগামী 5 মার্চ কুমিরা সন্দ্বীপ রুটে প্রথমবার চালু হচ্ছে ফেরি সার্ভিস। উভয় প্রান্তে চলছে কর্মযজ্ঞ। ফেরি চালু হলে সমুদ্রপথে যাত্রায় শত বছরের দুর্ভোগ থেকে মুক্তির আশায় উচ্ছ্বসিত দ্বীপটির বাসিন্দারা। পাশাপাশি সেখানকার কৃষি, অর্থনীতি, পর্যটন ঘিরেও অপার সম্ভাবনা দেখছেন তারা। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে 17 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে সন্দ্বীপ যাওয়ার জন্য স্পিড বোটের টিকিট কাটতে তপ্ত দুপুরে এই দীর্ঘ লাইন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে যাতায়াতে ঝুঁকি এবং ভোগান্তি দীর্ঘদিনের। অন্যান্য অঞ্চলে কোথাও এতটা ভোগান্তি নেই। আমরা সকালে আসতে দেখা যাচ্ছে বিকাল পর্যন্ত অনিশ্চিত যাইতে পারবো কিনা। সরকারের চেষ্টা করবে বলতে করতেছে কাজটা হইতেছে না। এখন আমাদের মনে ভাগ্যই খারাপ। সবাই বলছে আমাদের জন্য অনেক কিছু করতেছে, আসলে কেউ কিছু করবে না। আমাদের ভাগ্যই আসলে এটাই, কেউ আমাদের করার জন্য কেউ নেই। তবে 5 মার্চ থেকে কুমিরা সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর ঘোষণায় উচ্ছ্বসিত জনপট্টির বাসিন্দারা। ফেরিটা যদি চালু হয় অবশ্যই আমাদের সন্দ্বীপের যে একটা যে দুর্ভোগটা অবশ্যই অনেকটা শান্তিপূর্ণভাবে ফিরে আসবে। আশা করতেছি আমরা সন্দ্বীপের মানুষ এই ফেরি চলাচলের মাধ্যমে আমাদের দুর্ভোগ কিছুটা হলে লাঘব হবে। একটা টেকসই পরিবর্তন আসা প্রয়োজন, যাতে আমরা নিরাপদে আসা যাওয়া করতে পারি। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গাছোয়া প্রান্তে চলছে ড্রেজিং, সংযোগ সড়ক, জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ। সন্দ্বীপ আসলে বিচ্ছিন্ন এলাকা, কিন্তু পর্যটনের দিক থেকে অপার সম্ভাবনাময় একটা এলাকা। পর্যটক আসবে, তারপর নতুন নতুন জিনিস আসবে, গাড়ি ঘোড়া আসবে, ভালো মানুষজন আসবে। ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট আসবে, তো সেই হিসাবে ফেরি চলাচল হওয়া আমাদের জন্য একটা আশীর্বাদ। ব্যবসা বাণিজ্য প্রসার হবে, মিল ইন্ডাস্ট্রি হতে পারে এখানে, যেহেতু বিদ্যুৎ আছে। তো এক কথায় একটা চমৎকার একটা অনুভূতি হবে সন্দ্বীপের মানুষের। আপাতত পুরনো ফেরি দিয়ে এই সার্ভিস চালুর কথা, তবে সাগরের প্রবল জোয়ারের কারণে ব্যাহত হচ্ছে প্রস্তুতি ও নির্মাণ কাজ। ঘাট নির্মাণ করার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই বিবেচনায় কিন্তু টিসি এখনো পর্যন্ত উপকূলীয় অঞ্চলে চলাচলের জন্য
যে সমস্ত যেরকম ফেরি দরকার সেরকম ফেরি কিন্তু টিসির এখনো পর্যন্ত নেই। আমাদের যে সমস্ত ফেরি আছে ওগুলো সব ইনল্যান্ড রিভার রুটে চলাচল করার জন্য। জনগণ কিন্তু স্পিড বোটে সবসময় চলাচল করছে, ঠিক আছে। এর সাথে হচ্ছে যদি এই ফেরিটা একটা অন্য মাত্রা এনে দিবে, এখানে গুডস অ্যান্ড যে ভেহিকেল যেগুলো আছে সেগুলো খুব সহজে আসতে পারবে। অপার সম্ভাবনা থাকার পরও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বছরের পর বছর পিছিয়ে পড়া জনপদ সন্দ্বীপ। সম্প্রতি ফেরি চলাচলের ঘোষণার পর যাতায়াতে শত বছরের দুর্ভোগ আর লাঞ্ছনা মুক্তি মিলবে বলে আশা করছেন এই জনপদের মানুষ। পাশাপাশি কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে অপার সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা সংশ্লিষ্টদের। জোবায়েত ইবনে শাহাদাত, গুপ্তছড়া জেটি, সন্দ্বীপ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।